হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 12-এর ছায়ার বইয়ের পারমাণবিক নিউক্লিয়াসের যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো সলভ করব। তো চলো দেখি, একটা একটা করে শুরু করা যাক। দেখো প্রথম কোশ্চেনটা কি আছে, বলছে ইউরেনিয়াম নিউক্লিয়াসের ঘনত্বের মান প্রায়, তাই তো। ঘনত্বের মান প্রায়, এখানে চারখানা অপশান দেওয়া আছে। এবার এমপি সমান এত বলা আছে। এবার ঘনত্বের ক্যালকুলেশন তো বইতেই দেওয়া আছে। এবার সাধারণত তোমরা মনে রেখে দেবে যে নিউক্লিয়াসের ঘনত্ব সাধারণত কি জলের ঘনত্বের 10⁻14 গুণ হয়। এবার এসআই ইউনিটে জলের ঘনত্ব কত হয়? 10 কিউব। এসআই ইউনিটে জলের ঘনত্ব হয় কত? 10 কিউব, আর তার 10⁻14 গুণ। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কত হবে? 10⁻17। তাহলে এটার অপশান হচ্ছে, অ্যান্সার হচ্ছে অপশান বি। ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পেরেছো। চলো নেক্সটে যাওয়া যাক। দেখো কি বলেছে, বলছে সঠিক বিকল্প কোনটি? দেখি অপশানগুলো পড়ি। এ, একটি সুস্থিত নিউক্লিয়াসের স্থির ভর বিচ্ছিন্ন নিউক্লিয়নগুলির স্থির ভরগুলির সমষ্টির থেকে কম। তাহলে একটি সুস্থিত নিউক্লিয়াসের যেটা স্থির ভর হয় সেইটা, সেই নিউক্লিয়াসটাকে ভাঙলে যে কণাগুলো পাবো, মানে সেই নিউক্লিয়াসের যে এলিমেন্টগুলো থাকে, মানে নিউট্রন আর প্রোটন, তাদের বিচ্ছিন্নভাবে অবস্থায় আলাদা আলাদা অবস্থায় ভরের সমষ্টি থেকে সবসময় কি কমই হয়, তাই তো। তাহলে এই যে প্রথম যে অপশানটা দিয়েছে সে প্রথম অপশানটা ঠিকই আছে। তাহলে যেহেতু আমরা জানি এই এমসিকিউতে বাকি চারটে অপশানের মধ্যে যে কোনো একটাই ঠিক হবে, আর প্রথমটাই যখন ঠিক পেয়ে গিয়েছি তাহলে আর বাকিগুলো পড়ার দরকার নেই, এটাই ঠিক আছে। তাহলে প্রথমটার অ্যান্সার কত হচ্ছে? অপশান এ। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলছে ঋণাত্মক বিটা বিঘটনে অপশান এ পরমাণুর একটি ইলেকট্রন নিঃসৃত হয়। আমরা জানি বিটা কোনখান থেকে বেরোয়, বিটা হচ্ছে গিয়ে পরমাণুর নিউক্লিয়াস থেকে বেরোয়। তাহলে ইলেকট্রন নিঃসরণের কথা এখানে যেভাবে বলা হয়েছে সেটা ঠিক না। আগে থেকেই নিউক্লিয়াসে ছিল এরকম একটি ইলেকট্রন নিঃসৃত হয়, আগে থেকে কখনো নিউক্লিয়াসে ইলেকট্রন থাকেই না, তো সেটা যুক্তিপূর্ণ না। বলছে নিউক্লিয়াসের একটি নিউট্রনের বিঘটনের ফলে ইলেকট্রন নিঃসৃত হয়। তাহলে কি, নিউক্লিয়াসে যে নিউট্রনটা থাকে সেই নিউট্রনটা ভেঙে গিয়ে কি একটা ইলেকট্রন আর একটা প্রোটন হচ্ছে, সে এবার ওই একটা ইলেকট্রন কি নিউক্লিয়াস থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে অপশান সি যেটা সেটাই কি ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে? অপশান সি। চলো নেক্সটটাই যাক। বলছে কোন উক্তিটি সঠিক? বিটা রশ্মি ও ক্যাথোড রশ্মি সদৃশ। তা আমরা জানি বিটা রশ্মিও কি ইলেকট্রনের স্রোত, আর ক্যাথোড রশ্মিও কি হচ্ছে ইলেকট্রনের স্রোত, সেই হিসাবে বিটা রশ্মি আর ক্যাথোড রশ্মি সদৃশ। তাহলে এই কথাটা ঠিকই আছে। আচ্ছা, পাঁচেরটা বলছে রেডিও আয়োডিন মানে I-131 এর অর্ধায়ু 8 দিন। t=0 সময়ে I-131-এর একটি নমুনা দেওয়া থাকলে বলা যায়, মানে হচ্ছে t=0 সময়, তখন সময়টা কাউন্ট করা হচ্ছে। অপশানে কি বলা আছে? t=4 দিন এর আগে কোনো নিউক্লিয়াস বিঘটিত হবে না। এরকম কখনো হয় না। অর্ধায়ু বলা থাকলে, অর্ধায়ু বলা আছে 8 দিন, আর 4 দিন আগে কোনো নিউক্লিয়াস বিঘটিত হবে না, এভাবে আমরা বলতেই পারি না কখনো। অপশান বি, t=8 দিনের আগে কোনো নিউক্লিয়াস বিঘটিত হবে না, এটাও পুরোই যুক্তিহীন। t=16 দিনের মধ্যে সব নিউক্লিয়াস বিঘটিত হবে, এটা কখনোই হয় না। অর্ধায়ু যদি 8 দিন হয় তাহলে 16 দিনে যে পুরোই বিঘটিত হয়ে যাবে এমন কোনো কথা নেই, এটাও জানো। তাহলে একটি নির্দিষ্ট নিউক্লিয়াসটি t=0 এরপর যে কোনো সময় বিঘটিত হতে পারে, এটাই ঠিক। t=0 হওয়ার পর কি যে কোনো সময় নিউক্লিয়াস আস্তে আস্তে বিঘটিত হতে পারে। তাহলে অপশান ডি, পাঁচেরটার অ্যান্সার হচ্ছে অপশান ডি। নেক্সটটায় আসা যাক। ছয়েরটা দেখো কি বলা আছে, একটি প্রদত্ত নমুনায় দুটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস পি ও কিউ বিভাজিত হয়ে একটি সুস্থিত নিউক্লিয়াস আর গঠন করে। তাহলে পি আর কিউ এখানে কী হচ্ছে? তেজস্ক্রিয় নমুনা যেটা বিঘটিত হয়ে সুস্থিত নিউক্লিয়াস আর গঠন করছে। t=0-তে মানে হচ্ছে 0 সময়ে, তখন থেকে সময় কাউন্ট করা হচ্ছে। পি ও কিউ পরমাণু সংখ্যা যথাক্রমে 4n0 আর n0, মানে পিতে আর কিউতে পরমাণু আছে 4n0 আর n0, এবং এতে অর্ধায়ু যথাক্রমে 1 মিনিট
আর হচ্ছে কি 2 মিনিট। প্রাথমিকভাবে নমুনাটিতে আর এর নিউক্লিয়াস নেই, মানে প্রাথমিক অবস্থায় কোনো আর নিউক্লিয়াস ছিলই না। যখন পি ও কিউ এর নিউক্লিয়াস সংখ্যা সমান তখন নমুনাটিতে আর এর নিউক্লিয়াস হবে। তাহলে পি আর কিউতে যখন নমুনা সংখ্যা সমান তখন আর এর নিউক্লিয়াস হবে। আচ্ছা, এবার দেখো এই ক্ষেত্রে কী করেছে, ওরা হিন্টসটা দিয়ে দিয়েছে। তো দেখো হিন্টসটার হেল্প নিয়ে আমরা কী করতে পারি। তো যখন টি ইজ ইকুয়াল টু 0 তখন পি ও 3Q এর নিউক্লিয়াস সংখ্যা যথাক্রমে 4N0 আর N0, এটা বলাই আছে। তাহলে টি সমান সমান টি সময়, মানে যে কোনো একটা সময়ে পি ও কিউ নিউক্লিয়াসের সংখ্যা যথাক্রমে এনপি ও এনকিউ ধরে। তাহলে এনপি আর এনকিউ যদি হয় তাহলে এনপি সমান সমান কত হচ্ছে 4N0 হাফ T/1, ঠিক আছে। এটা হচ্ছে, আর এখানে এনকিউ সমান সমান হচ্ছে গিয়ে কত তোমার হচ্ছে N0 হাফ T/2, মানে কোন ফর্মুলাটা ইউজ করেছে এখানে, এই ক্ষেত্রে ওরা এইখানে এই ফর্মুলাটা ইউজ করা হয়েছে, n সমান সমান N0 2 টু দি পাওয়ার স্মল টি বাই ক্যাপিটাল টি। দ্যাট স্মল টিটা হচ্ছে কি যে কোনো টাইম, আর ক্যাপিটাল টিটা হচ্ছে কি হাফ লাইফ। তাহলে এই ক্ষেত্রে আমাদের যখন পি এর ক্ষেত্রে তখন এনপি, এখানে এনের জায়গায় এনপি বসছে, N0 জায়গায় 4N0 বসছে, আর বাকি টি তো স্মল টি হচ্ছে টি, আর ওই তোমার ক্যাপিটাল টি হচ্ছে কি 1। সেই হিসাবে ওরা এই এনপিটা লিখেছে, এইখানে এনপিটা লিখেছে, আর তারপরে একই ফর্মুলা ইউজ করে এনকিউটাও লিখেছে। এবার বলেছে গিয়ে কি ওই সময় পর গিয়ে এনপি আর এনকিউ কী হয়েছে, সমান হবে, ঠিক আছে। তাহলে কী বলেছে, এনপি আর এনকিউ সমান হবে। দেখো এখানে বলা আছে যে প্রাথমিকভাবে নমুনাটি আর নিউক্লিয়াস নেই যখন পি ও কিউ এর নিউক্লিয়াস সংখ্যা সমান। তাহলে এনপি আর এনকিউ সমান, তা দুটো সমান করে এখানে টি এর ভ্যালুটা ক্যালকুলেট করেছে সাধারণ ক্যালকুলেশন দিয়ে, টি সমান সমান 4 মিনিট। তাহলে এবার বলেছে যে 4 মিনিট পরে তখন নমুনাতে আর নিউক্লিয়াস হবে, মানে কতখানি আর নিউক্লিয়াস থাকবে সেটা আমরা হিসাব করব। আচ্ছা, তো এবার আমরা দেখি আর নিউক্লিয়াস কতখানি থাকছে। তাহলে যখন সময়টা টি সমান সমান 4, এখানে এবার এটা আমাদের একটু ক্যালকুলেট করতে হবে, ওরা এখানে ডাইরেক্ট লিখে দিয়েছে, ঠিক আছে। এবার যখন সময় টি সমান সমান হচ্ছে কি 4 মিনিট, তখন কতখানি আমাদের আর নিউক্লিয়াস আছে সেইটা। তাহলে আমরা আগে দেখি এনপি এর ক্ষেত্রে, এনপি এর ক্ষেত্রে আমরা আগেই বার করেছি টি সমান সমান, যখন টি সময়ে এনপি সমান সমান ছিল 4N0 1/2 T/1, টি এখন 4, তাহলে 4/1। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি 4N0, তাহলে 1 আর 2 টু দি পাওয়ার 4 16, এখানে হলো 4, তাহলে এখান থেকে আমাদের আসছে N0/4। তাহলে এনপির পরিমাণ কত হলো 4 সেকেন্ড সময়ে N0/4, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এনপি যদি N0/4 হয় তাহলে সেই অবস্থায় আমাদের ওই মৌলতে বলা যাবে না, ওই ক্ষেত্রে ওই নমুনাতে তোমার হচ্ছে গিয়ে আর পরমাণু বা নিউক্লিয়াসের পরিমাণ কত থাকবে সেটা যদি আমরা দেখি, তাহলে ছিল ওইখানে পরমাণুর সংখ্যা 4N0, তার থেকে বাদ যাবে 1 সেকেন্ড N0/4, এটা হচ্ছে গিয়ে কি আর নিউক্লিয়াসের সংখ্যা, কোনটাতে, কোন নমুনাতে, পি নমুনাতে। আবার একই রকমভাবে আমরা কি করব, কিউ নমুনাতেও বার করে নেব। তাহলে কিউ নমুনাতে কত ছিল, কিউ নমুনাতে তোমার এন কিউ আগে বার করি, তাহলে এন কিউ সমান সমান হচ্ছে গিয়ে ছিল N0, 1 সেকেন্ড 1/2 T/2, মানে হচ্ছে কি এখানে হবে 4/2, কারণ সময় টি সমান সমান 4 বেরিয়েছে। তাহলে এখান থেকে আমরা পাবো NQ সমান সমান N0 কাটলে 1/4 বা N0/4। তাহলে এই কিউ এর থেকে আমরা কতগুলো নিউক্লিয়াস পাচ্ছি আর এর, তাহলে N0 - N0/4,
তাহলে পি নমুনায় আর এর নিউক্লিয়াস ছিল এত, কিউ নমুনায় আর এর নিউক্লিয়াস হলো এত, তাহলে টোটাল নিউক্লিয়াস কত হলো, সেই দুটোর যোগফল। এই দেখো এইখানে করেছে ওরা। তার পরবর্তীকালে ওরা এই দুটোকে যোগ করে দিয়েছে, এটা 9n0/2 এসছে। তাহলে অপশান আই থিঙ্ক অপশান সি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা তো নেক্সট কোশ্চেনটা এবার যাওয়া যাক। দেখো কি বলেছে, একটি উদ্দীপ্ত Ni22 নিউক্লিয়াস দুটি আলফা কণা ও একটি অজানা নিউক্লিয়াসে বিঘটিত হয়। ওই অজানা নিউক্লিয়াসটি হলো, এবার দেখি অজানা নিউক্লিয়াসটা কি Ni, তাহলে Ni হচ্ছে কি 22। আচ্ছা এর পারমাণবিক ক্রমাঙ্ক কত হচ্ছে, তাহলে 10 নিয়ন, ঠিক আছে। আচ্ছা এবার এর থেকে কী আছে, দুটো আলফা কণা বেরিয়েছে, তাহলে এর থেকে যদি দুটো আলফা কণা বেরোয়, 2 আলফা বেরিয়েছে এর থেকে, তা দুটো আলফা কণা বেরোলে ভর সংখ্যা কত কমবে, ভর সংখ্যা কমবে 8, তাহলে ভর সংখ্যা কত হবে, ভর সংখ্যা হবে 14। আর পারমাণবিক সংখ্যা কমবে কত, 4, তাই 10 থেকে 4 কমলে হবে 6, তাহলে কি পরমাণু তৈরি হলো, এটা কার্বন 614। তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে অপশান বি, ঠিক আছে। চলো এবার নেক্সটটা করবো, এক সেকেন্ড। আচ্ছা বলছে একটি 8টা বলছে একটি সদ্য প্রস্তুত তেজস্ক্রিয় নমুনার বিকিরণের হার বিপদসীমা 64 গুণ বেশি, অর্ধায়ু 2 ঘন্টা হলে ওই নমুনাটি নিয়ে নিরাপদে কাজ করা যাবে, মানে কত সময় পরে নিরাপদে কাজ করা যাবে দেখা যাক। তাহলে বিপদসীমার কী বলছে, 64 গুণ বেশি। ধরো তেজস্ক্রিয় নমুনার ক্ষেত্রে বিকিরণের হারকে ধরো আমি এ দিয়ে বলছি, তাহলে আমরা জানি এ সমান ল্যামডা এন, ঠিক আছে। এবার এইটা যদি বিপদসীমা হয়, যদি এটা যদি বিপদসীমা হয়, তাহলে এবার এ কি, এ হচ্ছে কি তার 64 গুণ বেশি, মানে যখন ল্যামডা n0 সেটা হচ্ছে গিয়ে কি, এই ল্যামডা n0 সেটা হচ্ছে গিয়ে কি 64 এ, মানে হচ্ছে গিয়ে যে বিপদসীমা তার বিপদসীমার থেকে 64 গুণ বেশি। তাহলে আগে কি এই ল্যামডা n0কে বিঘটিত হতে 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 এই ল্যামডা এনে আসতে হবে, তারপর আমরা কি কাজ করতে, সেই নমুনা নিয়ে কাজ করতে শুরু করতে পারবো। তাহলে এবার এই ক্ষেত্রে যেহেতু একই নমুনা, সেক্ষেত্রে ল্যামডাটা তো কনস্ট্যান্ট থাকবে, ল্যামডাটা চেঞ্জ হবে না, তাহলে n0 আর n নিয়ে হিসাব করতে হবে। এবার n0 আর n এর মধ্যে সম্পর্ক কি আমরা জানি, n সমান n0 2 to the power স্মল t বাই ক্যাপিটাল T, এটা আমরা জানি। আচ্ছা এবার এই ক্ষেত্রে 64 এ, তাহলে এইটাকে যদি এবার এক সেকেন্ড, এইটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন বলি, এইটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন বলি, আর এটাকে যদি আমরা 2 নম্বর ইকুয়েশন বলি, এবার আমরা কি করলাম, 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ধরো ভাগ করে দিলাম, তাহলে 1 নম্বরকে যদি 2 নম্বর দিয়ে আমি ভাগ করি, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো
1/64 is equal to n/n0। তাহলে 1 নম্বরকে 2 নম্বর দিয়ে যদি ভাগ করি আমরা পাবো কত 1/64 is equal to n/n0। তো এবার দেখা যাক আমরা এই জায়গাটায় আসি। এবার এখান থেকে আমরা বলতে পারি যে n/n0 সমান সমান 1/2 to the power small t by capital T। তাহলে এবার n/n0 কত আমরা বার করেছি 1/64 আর 1/2 to the power small t আর ক্যাপিটাল T মানে হচ্ছে গিয়ে হাফ লাইফ এখানে বলা আছে 2, তাহলে এখানে 2 বসে দিলাম। তাহলে এইখান থেকে বলা যেতে পারে 2 to the power small t by 2 আর 64 মানে হচ্ছে গিয়ে 2 to the power 6। তাহলে therefore t is equal to কত হবে 12। তাহলে মিনিমাম কি t সমান 12 মিনিট, আই থিঙ্ক এখানে না সরি 12 আওয়ার পর আমরা নমুনাটাকে নিয়ে কাজ করতে শুরু করতে পারবো। তাহলে অপশান হচ্ছে গিয়ে কত অপশান বি। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেনটা দেখো 9টা বলছে একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 20 মিনিট, t1 সময়ে পদার্থটির 1/3 অংশ এবং t2 সময়ে 2/3 অংশ ক্ষয়প্রাপ্ত হলে t2 - t1 এর আনুমানিক মান। খুবই সোজা অঙ্ক, হিন্টসও দিয়ে দিয়েছে। বলা আছে দেওয়া আছে অর্ধায়ু t সমান ln2/λ যেটা হচ্ছে গিয়ে 20 মিনিট। এবার n সমান n0 e to the power minus lambda t। এবার প্রথমে যখন t1 সময় তখন 1/3 অংশ ক্ষয় হয়েছে আর t2 সময় 2/3 অংশ ক্ষয় হয়েছে। এবার ওরা বলছে t2 সময় 2/3 অংশ, তাহলে আছে কত 1 - 2/3 ইন্টু n0, ওইখান থেকে 1/3 n0 e to the power minus lambda t2। আবার একই ফর্মুলায় ফেলে 2/3 n0 e to the power minus lambda t1। 1 আর 2 নম্বর সমীকরণ পেয়েছে। এবার 1 নম্বর আর 2 নম্বরকে ভাগ করেছে, ভাগ করার ফলে বাদিকে ভাগ করে n0 কাটলো, 3 কাটলো, রইলো 1/2 আর n0 ডান দিকে n0 কাটলো আর বাকি সূচকের নিয়ম লাগিয়ে e to the power minus lambda t2 - t1। তাহলে এখান থেকে তুলনা করে পেয়েছে lambda t2 - t1 is equal to ln2, মানে হচ্ছে কি লগ করেছে, মানে হচ্ছে দেখো একটু করে দিই, হাফ সমান e to the power minus lambda t2 - t1 ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এবার বোথ সাইডে যদি ln নেওয়া হয় তাহলে ln হাফ মানে 2 to the power -1 ln e to the power minus lambda t2 - t1। আচ্ছা, তাহলে এইখান থেকে আমাদের সামনে কত নামবে, এক সেকেন্ড এখানে সামনে নামবে -1 ln2 আর এইখানে আসবে মাইনাস ল্যামডা t2 - t1। মাইনাস কাটলো আর ln ই তো 1 হয়ে যায়, তাই ওইটা লিখে নিই এখানে, ঠিক আছে। তো দেখো এই লাইনটা পাওয়া গেছে, তা দেখা যাক। ওখান থেকে ওরা পেয়ে গেছে খুব ইজিলি এই লাইনটা। দেখো ln2 সমান lambda t2 - t1, তার t2 - t1 কত হয়েছে ln2/λ সমান কত 20 মিনিট। তাহলে অ্যান্সার হয়ে গেছে 20 মিনিট, মানে অপশান বি। তো এটা হয়ে গেল। ওকে, তো এরপরেরটা 10এরটা কী বলছে একটি তেজস্ক্রিয় মৌলের গড় আয়ু
13 দিন। ঠিক আছে, ওই তেজস্ক্রিয় নমুনা ওই মৌলের 1 গ্রাম থাকলে কত সময় পর ওই নমুনাতে মৌলটির 0.5 গ্রাম অবশিষ্ট থাকবে। ঠিক আছে, দেখা যাক তাহলে গড় আয়ু বলা আছে 13 দিন। গড় আয়ু মানে হচ্ছে কি আমাদের টাও বলা আছে 13 ডেজ। আচ্ছা, এবার ল্যামডা টাওয়ের মধ্যে সম্পর্ক আমরা জানি, ল্যামডা সমান হচ্ছে গিয়ে 1/টাউ। তাহলে এটা হচ্ছে গিয়ে কত 1/13। ঠিক আছে, আর একটা জিনিস যদি আমরা এখান থেকে বার করে নিই সেটা হচ্ছে হাফ লাইফটা বার করি। টি সমান কত হচ্ছে, ln দিয়ে লিখবো না, 0.693 দিয়ে লিখি। 0.693 বাই ল্যামডা মানে হচ্ছে গিয়ে 1/13। তাহলে এখান থেকে হচ্ছে 0.693 ইন্টু 13। যাই হোক, গুণটুন করার দরকার নেই। এবার দেখা যাক তারপরে কি বলেছে এবার 1 গ্রাম থেকে বিঘটিত হয়ে 0.5 গ্রাম হয়েছে। তো এবার আমাদের সেই ফর্মুলাটা n = n0 বাই (2^t) বাই T। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে n হচ্ছে গিয়ে 0.5 গ্রাম, n0 হচ্ছে গিয়ে 1, 2, এবার (2^t) রইল, যেটা আমাকে বার করতে হবে। আর Tটা আমি আগেই বার করেছি কত, 0.693 ইন্টু 13। আমরা সেটা রেখে দিলাম, সেটাকে লিখছি আমরা 0.693 ইন্টু 13। তাহলে 0.69, এক সেকেন্ড, এটা 3 ইন্টু 13। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে 0.5 মানে কত, 1/2। আর এটা হচ্ছে গিয়ে 1/2 টু দি পাওয়ার, ওপরে আছে টি, নিচে আসছে 0.693 ইন্টু 13। তাহলে এই দুটোকে যদি তুলনা করা হয় দুই পাশে, তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে T/0.693 ইন্টু 13 সমান 1। কারণ হচ্ছে এখানে 2 এর মাথায় 1 আর এখানে 2 এর মাথায় এইটা। তাহলে এইখান থেকে T সমান আমার আসছে 0.693 ইন্টু 13। আচ্ছা, তো এবার অ্যান্সারটা দেখি, অ্যান্সারটা কী আসে। এবার এইটা 0.693কে আমি অলমোস্ট কি 0.7 ধরতে পারি। তাহলে 0.7 ইন্টু 13 মানে সামহাও ওইটা তোমার কত আসবে, 0.7 ইন্টু 13। তাহলে 13 ইন্টু 7 হচ্ছে গিয়ে 70, 13 ইন্টু 7 হচ্ছে গিয়ে তোমাদের কত, 70 ইন্টু 21, 70 আর 21 মানে হচ্ছে গিয়ে 9, 0.9 বা হচ্ছে গিয়ে এখানে 0.9 না, সরি 9 আসবে। তো আলটিমেটলি অ্যান্সারটা কিছু 9-এর কাছাকাছি আসবে। দেখি আমাদের অপশান কী আছে। অপশান আছে আমাদের 9 দিন। তাহলে অপশান সি, দেখো অপশান তোমাদের এখানে আছে কত, 9 দিন। ঠিক আছে, চলো নেক্সটটায় যাওয়া যাক। এটা এখানে
আচ্ছা, নেক্সট কোশ্চেনটা বলছে এটি 215 মানে যা ভর সংখ্যা 215 মৌলের অর্ধায়ু 100 মাইক্রোসেকেন্ড। তেজস্ক্রিয় ওই মৌলটির ক্ষয়প্রাপ্ত হয়ে প্রাথমিক ভরের 1/16 অংশ বা 1/16 ভাগ হতে সময় লাগে। তাহলে প্রাথমিক ভরের 1/16 ভাগ হতে সময় লাগে। তাহলে এটাও তো খুব ইজি ফর্মুলা দিয়ে হয়ে যাবে। তো দেখা যাক তাহলে কি ফর্মুলা লাগাবো এখানে আমরা। n/n0 = 1/2 স্মল টি আর ক্যাপিটাল টি। তাহলে এবার এইটা বলেছে n/n0 কত বলেছে 1/16 আর 1/2 স্মল টি বাই ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি হচ্ছে কি আমাদের 100। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি 16 মানে কত 2⁴। তাহলে t/100 সমান কত হচ্ছে 4। তাহলে এখান থেকে t = 400। তাহলে অ্যান্সার আমাদের বেরিয়ে গেল কত t = 400 মাইক্রোসেকেন্ড। তাহলে অপশান এ, t = 400 মাইক্রোসেকেন্ড, অপশান এ এটার অ্যান্সার হলো। চলো নেক্সটটা করবো। তাহলে এক সেকেন্ড আমি এটা প্রিন্ট করে নিই। আচ্ছা, তো এবার দেখো 12টা বলছে স্থির অবস্থা থেকে এ ভর সংখ্যা বিশিষ্ট একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস ভি বেগে আলফা কণা নিঃসরণ করছে। দুইটা নিউক্লিয়াসের প্রতিক্ষেপ বেগ কত হবে? ঠিক আছে, দুইটা নিউক্লিয়াসের প্রতিক্ষেপ বেগ কত হবে সেটা আমাকে বার করতে হবে। যখন স্থির অবস্থায় ছিল তখন এ ভর সংখ্যা বিশিষ্ট একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস, তাই তো? তাহলে ভর সংখ্যা কত হচ্ছে গিয়ে এ, তাই তো? আর সে ছিল কি স্থির অবস্থায়। ঠিক আছে, এবার কি হয়েছে একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াসে ভি বেগে আলফা কণা নিঃসরণ করলো। এবার ভি বেগে কী করলো আলফা কণা নিঃসরণ করলো। তাহলে যেহেতু প্রাথমিক সবাই স্থির অবস্থায় ছিল তাহলে হচ্ছে গিয়ে মোট ভরবেগ কত ছিল 0। আচ্ছা, পরবর্তীকালে আমি ধরছি যে এখানে বলা আছে আলফা কণা ভি বেগে গেছে, তাহলে আলফা কণার ভর আমি এখানে কত হবে, আলফা কণার ভর হবে এখানে 4, তাই তো? কারণ ভর সংখ্যা 4, এখান থেকে 4 নিলাম আর গতিবেগ হচ্ছে গিয়ে ভি। আচ্ছা, প্লাস আচ্ছা বাকি তোমার হচ্ছে গিয়ে বাকি যে দুইটা নিউক্লিয়াসটা পড়ে থাকছে সেটার এখন তাহলে ভর কত হচ্ছে a-4 আর তার গতিবেগ আমি ধরে নিচ্ছি ইউ। ঠিক আছে, তার গতিবেগ ধরলাম আমি ইউ। তাহলে এখান থেকে যদি আমি ইউ বার করি, ইউ সমান হচ্ছে কি -4/a-4 ভি। তাহলে এই ক্ষেত্রে এই মাইনাস সাইনটা কি সূচিত করছে? মাইনাস সাইনটা সূচিত করছে যে ইউ যেদিকে গেছে ভি এর গতিবেগ তার বিপরীত দিকে হয়েছে। ঠিক আছে, প্রথমে এটা সূচিত করছে। তা আমরা যদি শুধু মান নিয়ে ভাবি তাহলে কোন অপশানটা আসছে? আমাদের অপশান আসছে অপশান সি। তাহলে এটার অ্যান্সার হবে কত? অপশান সি। ঠিক আছে, চলো এবার নেক্সটটা করি। আচ্ছা, বলছে একটি তেজস্ক্রিয় আইসোটোপ এক্সের অর্ধায়ু 50 বছর। এবার এটি অপর একটি সুস্থিত মৌল ওয়াইতে বিভাজিত হয়, মানে এক্স বিভাজিত হয়ে ওয়াই হয়, ওয়াই আবার সুস্থিত। একটি পাথরের নমুনায় এক্স ও ওয়াই মৌল দুটি 1:15 অনুপাতে পাওয়া গেল। পাথরটির আনুমানিক বয়স। আচ্ছা, তাহলে এক্স ও ওয়াই 1:15 অনুপাতে যদি পাওয়া যায় তাহলে পাথরটাতে এক্স কত অংশ আছে? তাহলে পাথরটাতে এক্স আছে কত অংশ সেটা আগে আমি দেখি। তাহলে এক্স আছে 1/16 অংশ।
ঠিক আছে, এত অংশ আছে। তাহলে এইটা মানেই আমরা কত বলতে পারি, n/n0। এবার আমাদের সে একটা ফর্মুলা কিছুক্ষণ আগে আমরা আবার ইউজ করলাম, যে n/n0 সমান সমান 1/2t/T। আচ্ছা, তো n/n0 মানে কত বেড়েছে আমাদের 1/16, আর এটা 1/2t আর T হচ্ছে গিয়ে 50। তাই যদি আমি তুলনা করি তাহলে 16 মানে 2^4, তাহলে তুলনা করলে আমরা বলতেই পারি যে t/50 সমান সমান কত, 4, আর t সমান সমান কত হবে তাহলে 200। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 200 বছর। হয়ে গেছে, চলো নেক্সটটা করব। চোদ্দোটা কী বলেছে, নিম্নলিখিত কোন মৌলটির সঙ্গে আলফা কণার সংঘর্ষের ফলে নিউট্রন আবিষ্কৃত হয়। তাহলে এটা তুমি মনে রাখবে, এটা হচ্ছে গিয়ে কি বিই, এটা হচ্ছে গিয়ে কি বিই। ঠিক আছে, এটা নিয়ে আর বেশি কিছু বললাম না, এটা মনে রেখে দেবে অ্যান্সার। আচ্ছা, প্রোটনের আবিষ্কার হয় আলফা কণার মাধ্যমে, বিইর কৃত্রিম বিঘটনের মাধ্যমে। এটাই হয়ে যাবে অপশান এ। এটাও কি হচ্ছে তোমরা মনে রাখবে। ঠিক আছে, চলো এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ওকে চলো 16টা দেখো কি বলেছে। বলছে এক্স একটা মৌল আছে, যেটা হচ্ছে গিয়ে ভর সংখ্যা হচ্ছে গিয়ে m, পারমাণবিক সংখ্যা হচ্ছে গিয়ে n, একটি আলফা কণা ও দুটি বিটা কণা নিঃসরণ করলো, তার নিউক্লিয়াসটি হলো। তাহলে এটা তো ধাপে ধাপে করা যাক। ধরো প্রথমে এক্স m n, আচ্ছা এর থেকে প্রথমে একটি আলফা বেরিয়েছে। তাহলে একটি আলফা বেরোলে ধরো ওয়াই একটা নমুনা তৈরি হলো, যার পারমাণবিক ক্রমাঙ্ক হবে n-2, আর এটা কত হবে m-4। আচ্ছা, তার থেকে পরবর্তীকালে আবার দুটো বিটা বেরোলো। তা বিটা বেরোলে কি হয়, পারমাণবিক সংখ্যা কী হয়েছে, এক এক করে বাড়ে, যেহেতু দুখানা বেরিয়েছে তাই 2 বাড়বে। তাহলে এই ক্ষেত্রে ধরো জেড, যদি এখানে জেড দিয়ে সূচিত করা হয়েছে, জেড যদি আমাদের মৌল তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে জেড n-2 আবার +2 মানে হচ্ছে কি n, আর উপরের কোনো পরিবর্তন হয় না, এটা কি হয়েছে m-4 থাকলো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে একটি আলফা কণা দুটি বিটা কণা নিঃসরণ করলে দুইটা নিউক্লিয়াসটি হচ্ছে গিয়ে এক্স থেকে এইটা হচ্ছে জেড n m-4। কিন্তু এই ক্ষেত্রে দেখো অপশানগুলো দিয়েছে, আমি তোমাদের একটা জিনিস বলে দিই। এবার এক্সের পারমাণবিক ক্রমাঙ্ক কত n, আবার জেডের পারমাণবিক ক্রমাঙ্কও কত n। তাহলে অপশানগুলো দিলে কি হতো, এক্সই হতো, মানে হচ্ছে কি তার প্রতীকটা এক্সই হতো, কিন্তু ওরা দেয়নি। তাহলে কি অবভিয়াস হয়ে যাবে ব্যাপারটা, কারণ একটা আলফা আর দুটো বিটা বেরোলে কী হয়েছে, একদম প্রাথমিক যে পরমাণু থাকে তার একটা আইসোটোপ তৈরি হয়, তো সেই জন্য হয়তো দেয়নি। তাহলে আমাদের অপশান কোনটা হচ্ছে, এখানে হচ্ছে অ্যান্সার সি। ঠিক আছে, বলছে বিই 4-9 মানে পারমাণবিক সংখ্যা 4, ভর সংখ্যা 9-এর সঙ্গে আলফা কণার সংঘর্ষের ফলে কার্বন 6-12 ছাড়াও উৎপাদিত অপর কণাটি। আচ্ছা, একটি আলফা কণার সংঘর্ষ, চলো দেখা যাক, ব্যালেন্স করা যাক। বিই 4-9 তার সাথে আলফা, তাহলে আমরা এক্ষেত্রে হিলিয়ামই বলছি, আমি 2-4ই বলছি। ঠিক আছে, আধার নিয়ে ভাবছি না, হিলিয়াম 2-4ই বলছি আলফা কণা হিসাবে। এখান থেকে হচ্ছে গিয়ে কার্বন 6-12 প্লাস আর যেটা তৈরি হবে। এবার এইখানে তো 4 আর 2 6 পেয়ে গিয়েছি আমরা পারমাণবিক সংখ্যা, তাহলে এখানে নিচে কত হচ্ছে 0।
আর এখানে 9 আর 4 13, এখানে ভর সংখ্যা হয়েছে 12, তাহলে এখানে কত হবে 1 0, তাহলে এটা কত হবে, এটা হবে n01, তাহলে এটা হচ্ছে অপশান ডি। তারপরেরটা 18টা, নিম্নে বর্ণিত পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসে এক্স হবে, আবার নাইট্রোজেন দ্বারা এটা এখানে ইয়েটা লিখে নিই একবার, কি আছে নাইট্রোজেন 7 14, তার সাথে এক্স দিয়ে কার্বন 6 14 প্লাস একটা সাধারণ হাইড্রোজেন H11। তাহলে এই ক্ষেত্রে আবার যদি ব্যালেন্স করি পারমাণবিক ক্রমাঙ্ক, এ পাশে আছে 7, এইখানে আছে 6 যোগ 1, মানে বাঁদিকেও 7 ডান দিকেও 7 আছে, তাহলে এক্সের জন্য কত হবে, এক্সের জন্য হবে 0। আচ্ছা, এখানে কার্বনের ডান দিকে কার্বনের ভর সংখ্যা 14, হাইড্রোজেনের জন্য হচ্ছে গিয়ে 1, তাহলে 15, কিন্তু বাঁদিকে নাইট্রোজেনের 14, তাহলে এক্সের 15, টোটালটা 15 হতে হবে বাঁদিকে, তাহলে এদিকে বাঁদিকে নাইট্রোজেনের 14 এসছে, আর আমি কত লিখব, 1 লিখব, তাহলে হয়ে গেল 15, তাহলে ডান দিক বাদিক মিলে গেল, ভর সংখ্যা মিললো, পারমাণবিক সংখ্যা মিললো। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, যে এই যে এক্স যে মৌলটা সেটা কত কি হচ্ছে, n01, মানে একটা নিউট্রন, সেই ক্ষেত্রে অপশান ডি। ঠিক আছে, এবার তারপরের কোশ্চেনগুলো সলভ করি। বলছে দ্রুতগামী নিউটনকে মন্দীভূত করা হয়, এই নিয়ে আর বেশি চর্চা করে লাভ নেই, সবাই জানে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কিসে, জলের মধ্যে দিয়ে পাঠিয়ে, তাহলে এটা হচ্ছে অপশান বি। আচ্ছা, এরপরে বলছে নিউক্লিয়ার সংযোজন কী হয়, আমি শুধু অপশানটাই বলে দিই, ডি, 2 বা তার বেশি সংখ্যক হালকা নিউক্লিয়াসকে যুক্ত করে একটি ভারী ও কিছু সংখ্যক হালকা নিউক্লিয়াস গঠন করে, তাহলে অপশান ডি, সেটা হচ্ছে কি নিউক্লিয়ার সংযোজন। এটা তোমরা সবাই জানো, সংজ্ঞা থেকে এমনিই বলা যায়, তাই এটা নিয়ে আর বেশি কিছু বললাম না। এরপরেরটা বলছে একটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ইউরেনিয়াম 235 বিঘটনের ফলে উদ্ভূত ক্ষমতা 1000 কিলোওয়াট। এবার প্রতি ঘন্টায় ইউরেনিয়াম 235 ভরের বিঘটন হয়, তাহলে কতখানি ভরের বিঘটন হয় সেটা এবার আমাকে কি দেখতে হবে। আচ্ছা, তাহলে এবার এর ক্ষমতা কত, উদ্ভূত ক্ষমতা বলেছে 1000 কিলোওয়াট, ক্ষমতা পি সমান হচ্ছে কি 1000 কিলোওয়াট। এই ক্ষেত্রে যদি আমরা কিলোওয়াটকে ওয়াটে নিয়ে যাই, তাহলে একেবারে লিখব 10⁶ ওয়াট। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষমতা, মানে 1 সেকেন্ডে কী পরিমাণ শক্তি উৎপন্ন করছে। এবার এখানে প্রতি ঘন্টায় বিঘটন বলেছে, তাহলে প্রতি ঘন্টায় কতখানি শক্তি পাবো আমরা, এই ক্ষেত্রে প্রতি ঘন্টায় পাবো 3600 × 10⁶, প্রতি ঘন্টায় 3600 × 10⁶ জুল শক্তি পাচ্ছি আমরা। এবার এইটা সমান আমার কি হচ্ছে, কত পরিমাণ ইউরেনিয়াম বিঘটিত হচ্ছে, আমি ধরছি m পরিমাণ বিঘটিত হচ্ছে, তাহলে শক্তি মানে কি m × c², তাহলে এইখান থেকে m সমান হচ্ছে গিয়ে আমাদের 3600 × 10⁶ বাই c², মানে 3 × 10⁸ তার স্কোয়ার। আর এইখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেট করি, তাহলে 9 × 10⁻16 আর 3600 × 10⁶, 400 × 10⁻−10, কি ইউনিটে হলো এটা, এত কি হচ্ছে, এত কেজি। তাহলে এখান থেকে আমাদের অপশান এমনি চলে আসে, দেখো অপশান 40 আছে, যেটা সি। অবশ্যই কেজি থেকে যদি আমরা মাইক্রোগ্রামে যাই, এটা কত হবে 40 মাইক্রোগ্রাম, তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে অপশান সি। ঠিক আছে, তো এই এমসিকিউগুলো মোটামুটি আমরা সব করে সলভ করে ফেলেছি। তোমরা সবাই বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, ওকে, বাই।